কথা বলছিলেন রিপন আনসারী আপনি যে কিভাবে সেটি দখল হয়ে যায় তার একটি প্রক্রিয়া, যে 100 গাছ কাটতে গিয়ে সেখানে 1000 গাছ কাটা হয়, বিরান হয়ে যায়, তারপর জমিটাকে দখল করা হয়, এবং আরও কিছু আইনি ফাঁকফোকরের কথা বলতে চাচ্ছিলেন আপনি, শেষ করলে আমরা ওদিকে যাব। আসলে এই বিষয়টা ধ্বংসের প্রক্রিয়াটা আমরা সরেজমিনে, যেহেতু আমি মিডিয়া কাজ করি সেই এলাকায় দীর্ঘ সময় আমি এই বন নিয়ে কাজ করি, দেখা যায় গাছগুলি কেটে নেওয়ার পর যে বনটা থাকে সেই বনটা যেটুকু জায়গা নিয়ে যায়, বাকি যেটুকু জায়গা ক্লিয়ার করে সেই জায়গাটুকু টোটাল বেআইনি কাজটির জন্য ওই ফরেস্ট একটা মামলা করে, গাছ কাটার মামলা। আপনি অবশ্যই দেখবেন, আমার কাছে আছে বন আইন 1927, একজন আইনের ছাত্র হিসাবে আমি বলতে পারি এই আইনে এটা অত্যন্ত দুর্বল একটা আইন, এবং যখন 1927 সনে এই আইনটা যখন হয় তখন আমার বাওয়াল গড় বলেন, ঢাকা বন বিভাগ বলেন, এবং বাংলাদেশের টোটাল বনভূমি বলেন, সেই বনভূমির আয়তন ছিল কত, এখন কত। যদি আমার অবস্থাটা এরকম হয়, এই টোটাল বিষয়টা একটা স্থায়ী প্রোটেকশনের জন্য কিন্তু কোনো আইন কিন্তু হয় নাই। আজকে দুঃখ হয় আমরা সড়ক দুর্ঘটনায় যে ঘটনা ঘটে, মামলা হয়, এবং সেখানে বিচার কত হবে না হবে, কি পানিশমেন্ট হবে না হবে, সেই দিকে আমরা আন্দোলন সংগ্রাম করি। কিন্তু আজকে আমার একটা গাছকে হত্যার মানুষ হত্যার মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি প্রথমে যেমনটি বলছিলেন রানী, আমার দেশ একটা রানী যদি মনে করি আমরা, এখন রানীর হাত নাই, রানীর পা নাই, এই রানীর গায়ে কোনো কাপড় নাই, এখন শুধুই একটা উলঙ্গ একটা রানী। এই রানীকে রানী যদি বলি তবে আমার রাজ্য নাই, কারণ কোনো উলঙ্গ রানী দিয়ে কোনো রাজ্য হয় না। আজকে এই গাছগুলি কেটে নেওয়ার পর একটা মামলা দেওয়া হয়। আজকে বন আইনে 1927 সনের বন আইনের দেখবেন সেকশন 26 এর 1 কতে মানে এই মামলাতে একটা শাস্তি সর্বনিম্ন 6 মাসের কারাদণ্ড, সর্বনিম্ন 6 মাসের কারাদণ্ড। গাছ যদি কাটে কেউ যদি একটা গজারি গাছ এক বা একাধিক গাছ, সেটি কি আমরা আইনে আছে কিন্তু সেটি কি আমরা বাস্তবে প্রয়োগ হতে দেখি কিনা সেটি প্রশ্ন। আমার মাঝে একজন দর্শক রয়েছেন, আমরা দর্শকের ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। দর্শক, আমি মহানা টেলিভিশনে ধন্যবাদ জানাই যে আজকে আমার একটা সুন্দর একটা আলোচনার জন্য। এটা কিন্তু অত্যন্ত জরুরি একটা বিষয় নিয়ে আজকে আলোচনাটা হচ্ছে। তবে এখানে বন এবং পরিবেশ দুইটাই বিষয় আছে, তাই আমি বনের দিক দিয়ে এখন যাচ্ছি না, বিশেষ করে পরিবেশের দিকে যাই। এই বনের ব্যাপারে হচ্ছে এই যে একটা কথা বললেন উনি, এটা অত্যন্ত সত্য কথা যে একদম মানুষ মারা যেরকম অপরাধ, একটা গাছ কাটা সেই অপরাধ। কিন্তু এই গত 5 মে এই যে হেফাজত ইসলাম যে ঢাকার মধ্যে কতগুলো গাছ কেটে ফেললো, কিন্তু বন বিভাগের কোনো মামলা বিরুদ্ধে কোনো মামলা করে নাই। একদম একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট করার পরে গাড়ি একটা গাছে পড়ে গাছ ভেঙে যায়, কিন্তু গাছের জন্য একটা মামলা হতে হবে, কিন্তু সেই গাড়ির বিরুদ্ধে ড্রাইভারের বিরুদ্ধে বা মালিকের বিরুদ্ধে কোনো মামলা হয় না। আবার এই গাছের কোনো ক্ষতিপূরণও নেওয়া হয় না। এগুলো কিন্তু অনেক কিছু ব্যাপার আছে, আমরা অনেক পিছিয়ে আছি আইনের দিকে, কিন্তু আমরা অনেকে পিছিয়ে। তবে আমি একটা কথা বলি, কিন্তু পরিবেশ সম্বন্ধে যে আলোচনা হচ্ছে, পরিবেশ সম্বন্ধে যে আমরা যতদূর বুঝি, যেমন একটা চায়ের দোকানের পাশে একটা সেলুনের দোকান, একটা সেলুনের দোকানের পাশে একটা মুরগির দোকান, একটা মুরগির দোকানের পাশে একটা ভাতের দোকান, একটা ভাতের দোকানের পাশে একটা গাড়ির গ্যারেজ, তাহলে আপনি পরিবেশ কিভাবে রক্ষা হবে? জি দর্শক, গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বলেছেন অল্প কথায়। যেভাবে দেখি, যেমন আমি বলি, যেমন গাড়ির গ্যারেজ, সব গাড়ির গ্যারেজ থাকবে, মাংসের দোকান, সব মাংসের দোকান থাকবে। জি ধন্যবাদ দর্শক, বুঝতে পেরেছি যে আসলে একটি পরিকল্পিত পরিবেশ, আমাদের জীবনের জন্য একটি পরিকল্পিত পরিবেশ এবং সমাজ, সেটি আমরা চাই। আপনাকে ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে। দর্শক, গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আসলে এই পরিবেশ তো আসলে বিশৃঙ্খলপূর্ণ অবস্থা। আমাদের মনে হয় যে আমাদের রাজনীতির মতোই আমাদের পরিবেশ, সামাজিক অবস্থার ব্যাপারটি। আমি আপনার কাছে আসব এবার, আরেকটু যেতে চাই মনির হোসেন, যে আপনি ভাওয়ালগড়ের যে কথা বলছিলেন, তার সংকটাপন্ন অবস্থা বিশেষত বর্তমান সময়ের, এবং এখানে আলোচকরা বলছিলেন যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন এটি একটি বড় বিষয় দখলদারিত্বের ক্ষেত্রে।
তো আসলে আমাদের সুশাসন, সামাজিক ন্যায় বিচার এবং জনগণের জন্য রাজনীতির সাথে আসলে পরিবেশের একটি সম্পর্ক তো আমরা দেখতেই পাচ্ছি। তো আপনি কি মনে করেন যে একজন পরিবেশ আন্দোলনের কর্মী হিসেবে কেবলমাত্র পরিবেশ রক্ষার আন্দোলন আমরা বিচ্ছিন্নভাবে না করে আমাদের এরকম একটি শুভ রাজনীতি, একটি ভালো সুশীল রাজনীতির প্রতিষ্ঠা করলেই আসলে সেটি পরিবেশ রক্ষা করা যেতে পারে, তারও একটি সম্পর্ক আছে কিনা সেটি কিভাবে মূল্যায়ন করবেন? এরকমটি হলে তো আমাদের জন্য একটা বড় সুখবর ছিল, কিন্তু এরকমটা হচ্ছে না, দুর্ভাগ্যের ব্যাপার যে হচ্ছে না এরকম কিছু। এখানে যে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কথা আমরা বলি, 1982 সাল থেকে এই পর্যন্ত হয়ে আসছে, সবাই কম বেশি সবাই করতেছে, এবং এটা লাগামটা টানার জন্য কেউ নেই, এবং আইন আছে সেটি সেটা কার্যকর কিনা। এবং এই ব্যাপারে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা অবনীভূষণ ঠাকুর, ওনাকে বলা হয়েছিল যে এই যে ভাওয়ালের গড়ে এত এত ফ্যাক্টরি অবৈধভাবে হচ্ছে, এটার ব্যাপারে উচ্ছেদের ব্যাপারে আপনি কি কোনো ব্যবস্থা নিয়েছেন? উনি উত্তরে বলছিলেন যে আমরা উচ্ছেদের মতন এখনো পর্যায়ে যাইনি, আমরা তালিকা করেছি যেগুলো অবৈধ সেগুলো জেলা প্রশাসনে জমা দিয়েছি, টাইম টু টাইম আমরা মিটিং করতেছি, আমরা রাষ্ট্রীয়ভাবে বা আমরা উপর থেকে যদি পাই তখন আমরা উচ্ছেদে যাব। এখন তার মানে উনিও ওনার দায়িত্বটা ঠিকমতো পালন করতে, মানে দুর্বৃত্ত রাজনীতির পাশাপাশি অসাধু কর্মকর্তাদের একটি সংযোগও আছে। অসাধু কর্মকর্তা তারা আবার কি করে, আমি একটু কথা পিছনে যে যদি বলি, 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল, পাকিস্তানি হানাদাররা আমার কোন বাড়িতে মা আছে, কোন বাড়িতে বোন আছে, কোন বাড়িতে মুক্তিবাহিনী আছে এটা কিন্তু জানতো না। কারা দেখিয়ে দিয়েছে? আমার অঞ্চলের মানুষই কিন্তু দেখিয়ে দিয়েছে, যাদেরকে আমরা অন্যভাবে একটা রাজাকার বলি বা যাই বলি। আজকে এই গাজীপুরের বন দখলের জন্য আমরা গাজীপুরবাসীও কিন্তু দায়ী। কি করছি? ওই নোয়াখালী থেকে, সেই লক্ষ্মীপুর থেকে, বরিশাল থেকে একজন লোক সেখানে ফ্যাক্টরি করছে, সে জানে না এই জমিটা খাস, এই জমিটা ব্যক্তি মালিকানা, এখানে 2 বিঘা ব্যক্তি মালিকানা জমি কিনে 15 বিঘা দখল করছে, সেটা সহযোগিতা করছে স্থানীয় লোক, যেটাকে আমরা দালাল চক্র বলি। আরেকটা হচ্ছে এই অসাধু বন কর্মকর্তা, তারা কি করছে, যখন মামলাটা হয় তখন ওই পক্ষ, দুর্বৃত্ত পক্ষ যেটা, তারা টেম্পারিং কাগজপত্র আদালতে জমা দেয়, তখন বন কর্তৃপক্ষ কি করে, তারা আসল কাগজপত্র, অরিজিনাল কাগজপত্র জমা দেয়, কারণ তারা মনে করে আমি এখানে 1.5 বছর আছি, 2 বছর আছি, 3 বছর আছি, আমার থেকে তো লাভ না, আমি এখন যা পাই তাই আমার জন্য লাভ, তাই সে জমা দেয় না, যার জন্য ওই দুর্বৃত্তদের পক্ষে রায়টা চলে যায়। আর রায়টা যখন চলে যায় তখন তার একটা লিগ্যালিটি চলে আসে, যার জন্য সে বনটা দখল করে। আজকে দেখেন দর্শক, সম্মানিত দর্শক একটা প্রশ্ন করছিলেন যে পরিবেশের যে ব্যাপারটা, এখানে আমি এই পক্ষে বলবো যে অঞ্চল ভিত্তিক ভূমি ব্যবহার নীতিমালা যেটা, যে আমার ভাওয়ালগড় এই অঞ্চলে কি ধরনের প্রতিষ্ঠান করা যাবে, এখানে শুধু কি ট্যুরিজম বেস থাকবে, নাকি পেস্টিসাইড ফ্যাক্টরি থাকবে, সিরামিক ফ্যাক্টরি থাকবে, এই ডাইং ফ্যাক্টরি থাকবে, স্পিনিং ফ্যাক্টরি থাকবে, সিএনজি স্টেশন কতক্ষণ পর পরই থাকবে, এটা থাকবে, নাকি অঞ্চল ভিত্তিক একটা নির্দিষ্ট স্থাপনা থাকবে, সেটা খুবই জরুরি, এটা ক্রাইম নেই আমি বলবো। আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, আমি সাপ্তাহিক কাগজে একটা ইন্টারভিউ বের হয়েছিল, সেখানে একটা প্রশ্ন করা হয়েছিল যে অভিযোগ আছে বিট কর্মকর্তা, রেঞ্জ অফিসারদের যোগ সাজসে কাঠ চোরাই কারবারিরা সিন্ডিকেট করে বনের কাঠ পাচার করে বাওয়ালগড় ধ্বংস করছে, এ বিষয়ে আপনার বক্তব্য কি? এটা অবনীভূষণ ঠাকুরকে বলা হয়েছিল। উনি উত্তরে বলছিলেন, অভিযোগ সর্ববই সত্য নয়, বিষয়টি হচ্ছে আজকে যারা গাজীপুরের দায়িত্বরত ফরেস্ট কর্মকর্তাগণ আছেন তারা তো 16 কোটি মানুষের। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা করছেন ফোনে, আমরা ফোনটি নিয়ে শুনছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। দর্শক কে বলছিলেন, পরিচয় দিয়ে বলুন। আমি গাজীপুর থেকে সাংবাদিক শাহিন বলছিলাম। জি বলুন। আমি রিপন আনসারী ভাইয়ের কাছে দুটো প্রশ্ন করব। হ্যাঁ সংক্ষেপে বলুন দর্শক। জি আসসালামু আলাইকুম আনসারী ভাই। জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যালো জি ভালো আছেন, শুনছেন বলুন। হ্যাঁ রিপন আনসারী ভাই, আপনার কাছে আমার দুটো প্রশ্ন। জি বলেন। একটা হচ্ছে পরিবেশের উপর সাংবাদিকদের নিয়ে কোনো সংগঠন করছেন আপনি গাজীপুরে, আর দুই হচ্ছে যে জয়দীপুরে রাস্তার 2 ধারে কোনো গাছগাছালি নাই, গাছ বোনার জন্য আপনি প্রশাসনকে কোনো চাপ দিচ্ছেন কিনা? জি দর্শক, থ্যাংক ইউ দর্শক, সাথে থাকুন, শুনবো। জি আচ্ছা, আমি শুরু করতেছি আবার এখান থেকে। অভিযোগ, তখন অবনীভূষণ ঠাকুর বলছিলেন যে অভিযোগ সত্য নয়, বিষয়টি হচ্ছে
গাজীপুরে যারা দায়িত্ব পালন করতেছেন তারা 16 কোটি মানুষের ভিতরেই লোক। গোটা বাংলাদেশের আর্থসামাজিক নৈতিক স্ট্যাটাসের সঙ্গে তো এরাও অংশীদার। আপনি দেখেন আজকে গাজীপুরের অবস্থা যে পর্যায়ে দাঁড়িয়েছে, যত অবসরপ্রাপ্ত আর্মি অফিসার, অবসরপ্রাপ্ত সচিব, পুলিশের লোক সবাই গাজীপুরের জমি কেনা ও সরকারি সম্পত্তি জবরদখলের প্রতিযোগিতায় মত্ত। অবস্থাটা এমন দাঁড়িয়েছে ওখানে জমি থাকা স্ট্যাটাস সিম্বলে পরিণত হয়েছে। এছাড়া সাহেব নামদারি ভদ্রলোকেরা সবাই না অধিকাংশই গাজীপুর সরকারি সম্পত্তি বা বন দখল করে বাংলো, কটেজ, শুটিং স্পট, খামারবাড়ি ইত্যাদি স্থাপনের প্রতিযোগিতায় লিপ্ত। তার মানে যে বাস্তব চিত্র এখানে ফুটে উঠেছে যে স্ট্যাটাসের বিষয়। সেখানে প্রশ্ন এরকম আরেকটা প্রশ্ন করা হয়েছিল আমাদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আকম মুজাম্মেল হককে। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে ভাওয়ালগড় বিপন্ন হওয়ার নেপথ্যে গাজীপুরের রাজনৈতিক নেতাদের ব্যর্থতা, উদাসীনতার বড় একটি কারণ। এ বিষয়ে আপনার বক্তব্য কি? উনি বলছিল যে স্বীকার করছি এখানে আমাদের ব্যর্থতা আছে, আমাদের সম্পত্তি দস্যুরা নিয়ে যায়, আমরা তা রক্ষা করতে পারি না, এর দায়ভার তো আমরা এড়াতে পারি না। তবে রাজনৈতিক নেতারা সার্বিক বিবেচনা তুলনামূলকভাবে কম দেয়, বেশি দেয় বন কর্মকর্তাদের। এখানে একটু আমি বলতে চাই কে বেশি কে কম সেটি একটু বলতে চাই। আকম মুজাম্মেল হক 1971 সালে যে সশস্ত্র প্রতিরোধ হয়েছিল গাজীপুরে 19 মার্চের, উনি 19 মার্চের একজন সিপাহ সালার। ওনার কাছে আমাদের অনেক দাবি, কিন্তু ওনার মুখ থেকে এরকম অসহায় বক্তব্য আমরা আশা করছি না। ওনার আরো শক্তিশালী অবস্থান। আমরা ফিরে আসবো এই পর্যায়ে আরেকটি বিরতিতে যাচ্ছি। বিরতি শেষে প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন, যাচ্ছি আরেকটি বিরতিতে।